আরজিকর কাণ্ডের প্রতিবাদ আজকে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ এবং সেখান থেকে কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু আমেরিকা, ব্রিটেন সমস্ত দেশে কিন্তু সেখানে বিভিন্ন শহরে কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও প্রতিবাদ চলছে। আমাদের দেশে তো চলছেই, যে একটা পিছনে কিন্তু একটা বড় চক্রান্ত, সেটা কিন্তু প্রথম থেকে কিন্তু পরিষ্কার। এই যে আরজিকরের ঘটনা কিন্তু প্রথম থেকেই যে একটা প্রশাসনিক ব্যর্থতার পিছনে কিন্তু দায়ী। এই যে তিলোত্তমার মৃত্যুর ঘটনা, রহস্য গন্ধ প্রথম থেকেই পাওয়া যাচ্ছে। আজকে এই যে আরজিকরের তিলোত্তমার মৃত্যুর ঘটনা, আজকে কীভাবে আজকে এটা গণ আন্দোলনের চেহারা নিল, আজকে সাধারণ মানুষ তারা যে পথে নেমেছে, কারণ তারা বিশ্বাস করে যে আরজিকরের যে এই যে সঞ্জয় রায় বলে একজনকে যাকে ধরা হয়েছে, তাদের বিশ্বাস যে এই যে নৃশংস হত্যাকাণ্ড, সঞ্জয়ের মতন একজনের পক্ষে এটা করা সম্ভব না। তাদের বিশ্বাস যে এর পিছনে কিন্তু আরও অনেকে জড়িত এবং তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটাই কিন্তু আজকে সাধারণ মানুষের কিন্তু মনে ক্ষোভের সৃষ্টি করেছে, এবং যার জন্য কিন্তু তারা কিন্তু আজকে পথে নামতে বাধ্য হয়েছে জাস্টিসের দাবিতে। এবং আজকে যে তিলোত্তমার খুন, সেটা কিন্তু শুধু একটা ধর্ষণ বা খুন নয়, এখানে কিন্তু খুন করা হয়েছে একটা মেধাবী ছাত্রীর, তার ভবিষ্যৎ খুন করা হয়েছে, একটা অসহায় পিতা মাতা তাদের স্বপ্নকে, তাদের সন্তানের স্বপ্নকে। সে মেমডিতে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল। এই আরজিকরের ঘটনাটা প্রথম থেকে কিন্তু এটা কিন্তু আড়াল করার চেষ্টা করা হয়েছে, যে এর পিছনে কিন্তু কোনো বড় মাথা বা চক্র যদি না থাকে, শুধু একটা কিন্তু ধর্ষণ বা খুন হলে আজকে সাধারণ মানুষের মনে যে এই যে ক্ষোভ, সেটা খুব স্বাভাবিক। কারণ আজকে আপনারা ভাবুন যে সঞ্জয় রায় সে যদি একাই খুনি এবং ধর্ষক হতো, তাহলে কিন্তু এই যে এত তথ্য প্রমাণ লোপাট, এগুলো কিন্তু করার প্রয়োজন হতো না। যে একটা সাধারণ একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্যে কেন আজকে সবাই উঠে পড়ে লাগবে, তথ্য প্রমাণ এভাবে লোপাট করার চেষ্টা করবে? সেটা কখনো সম্ভব নয়। এর পিছনে নিশ্চয়ই এই সন্দীপ ঘোষের নেতৃত্বে অনেক বড় মাথা এখানে এর পিছনে আছে, এবং তাদের বাঁচানোর জন্য কিন্তু আজকে একটার পর একটা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং যেটা কিন্তু সাধারণ মানুষের চোখে খুব সহজেই তাদের চোখে কিন্তু ধরা পড়েছে। আজকে যে সেমিনার রুমে যেখানে মৃতদেহ পাওয়া গেল, সেই রুমটা সঙ্গে সঙ্গে সিল করার দরকার ছিল, অথচ সেটা দীর্ঘ সময় ধরে অরক্ষিত থাকলো। সেখানে কিন্তু প্রচুর হাটের লোক তারা কিন্তু সেখানে ভিড় করলো, এবং সেখান থেকে কিন্তু প্রচুর আজকে এভিডেন্স সেখান থেকে ট্যাম্পার হয়েছে। এবং তারপরে আজকে যে তার সংলগ্ন যে রুম ছিল, সেটা তাড়াতাড়ি সেই রুমের কিন্তু ভাঙচুর শুরু করা হলো। সেটা কী দরকার ছিল, সেটা এতদিন হলো না, অথচ তার একদিন পরেই কিন্তু সেখানে ভাঙা শুরু হলো। এবং প্রথমে বলা হচ্ছিল এই যে ভাঙার, এটা কিন্তু অনেক আগেই এটা কিন্তু এটার অর্ডার হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ সেটার কিন্তু যে তার জন্য চিঠি লিখেছিল 10 তারিখে, এবং তারপরে আজকে 14 তারিখে যখন যে মেয়েদের রাত দখলের যে প্রোগ্রামটা ছিল, সেই সময় রাত্রিবেলা বহিরাগত যারা কিছু, তারা কিন্তু আরজিকরে প্রবেশ করলো, এবং তারা আরজিকরকে কিন্তু প্রচুর ভাঙচুর চালায়, এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে তথ্য প্রমাণ লোপাট করা। এবং সেখানে কিন্তু প্রশাসন অসহায় দর্শকভাবে দেখলো, তারা সেখান থেকে পালিয়ে গেল, অথচ কিন্তু এই যারা ভাঙচুর করলো তাদের কিন্তু প্রতিরোধ করলো না। এই যে আজকে আন্দোলন চলছে, সেখানে কিন্তু প্রশাসন তাদেরকে বিভিন্নভাবে সেখানে আন্দোলনটাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে প্রচুর পুলিশ দেখা যাচ্ছে আজকে, অথচ আরজিকরে ওই দিনকে কিন্তু তেমন কোনো পুলিশ আজকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। যারা আজকে আরজিকরে কিন্তু বিনা বাধায় তারা কিন্তু ভাঙচুর করলো। তাহলে একটার পরে একটা যেভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের মনে আজকে এই প্রশ্নগুলো আসতে বাধ্য, যে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় মাথা যুক্ত, এবং এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। জানা হলে কিন্তু আজকে যদি এটা কিন্তু খুব সাধারণ একটা খুন বা ধর্ষণের ঘটনা হতো, তাহলে কিন্তু এত ব্যাপকভাবে কিন্তু এই তথ্য প্রমাণ লোপাটের ঘটনা কিন্তু আজকে ঘটতো না। আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টে এই আরজিকরের মামলাটা যখন ওঠে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেখানে ছিল বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্র। পুলিশের তদন্ত নিয়ে প্রচুর প্রশ্ন তারা করে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে বিচারপতিরা, তারা কিন্তু রাজ্য এবং পুলিশের এই যে তদন্ত নিয়ে তারা কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট। এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালা তিনি বলেছেন যে তার 30 বছরের যে আইনের কেরিয়ার, সেখানে কিন্তু এরকম বিচারের এমন তদন্তের প্রক্রিয়া তিনি দেখেননি। তিনি আশ্চর্য হচ্ছেন যে ময়নাতদন্তের আগেই কীভাবে বলা হলো এটা একটা অস্বাভাবিক মৃত্যু। এবং সবচাইতে বড় কথা, সকাল 9:30টার সময় যেখানে মৃতদেহ আবিষ্কার করা হয়েছে, আর সেখানে রাত্রি 11টার সময় সেখানে তার এফআইআর করা হচ্ছে, এত দীর্ঘ সময় পরে। এবং এই যে বিভিন্ন ঘটনার প্রবাহ এবং এই যে টাইম লাইন, সেগুলো নিয়েও কিন্তু অনেক প্রশ্ন
তারা কিন্তু বিচারপতিরা করেছেন এবং যার সদুত্তর কিন্তু সঠিকভাবে কিন্তু যে রাজ্যের যে যারা আইনজীবী ছিল তারা কিন্তু সেটা দিতে পারেননি। এবং ময়নাতদন্ত হলো সন্ধ্যের পরে, এবং নর্মালি যেটা হয় খুব এমার্জেন্সি ছাড়া ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ময়নাতদন্ত সন্ধ্যের পরে করা যায় না। অথচ এখানে কিন্তু সন্ধ্যে 6টার পরে আমরা জানি যে সেটার ময়নাতদন্ত করা হয়েছে। এমনকি যে মিতার বাবা মা তারা দাবি করছেন যে তারা তাদের মেয়েকে দাহ করতে চাননি, তারা মেয়ের দেহ রাখতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধ্য করেছে যে মেয়ের দেহ দাহ করতে, এবং এক প্রকার বলা যেতে পারে তাদেরকে যথেষ্ট চাপের মধ্যে রাখা হয়েছিল। এবং তারা বলছে তারা হসপিটাল থেকে তালাঠানায় 1 ঘন্টা অপেক্ষা করছিল, অথচ তাদের মেয়ের দেহ তাদেরকে না জানিয়ে তাদের পুলিশ পাহারায় তাদের মেয়ের দেহ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে যারা যখন বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে 300-400 পুলিশ তাদের বাড়ি কর্ডন করে ঘিরে রেখেছে, এবং তারপরে সেখান থেকে তাদের মেয়ের দেহকে মানে খুব তাড়াহুড়ো করে সেখানে কিন্তু শ্মশানে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে শ্মশানে আরও অন্য যেসব মৃতদেহ অপেক্ষা করছিল তাদের আগে কিন্তু তাদের মেয়ের দেহকে সৎকার করা হয়। এবং শ্মশানের যে সৎকারের জন্য যে অর্থের প্রয়োজন সেটাও কিন্তু তারা দেয়নি। তাহলে সেই অর্থ কারা দিল? এবং তাদের প্রশ্ন যে একটা প্রথম থেকেই যেন যত সময় পর্যন্ত না চুল্লিতে মৃতদেহ যাচ্ছিল তত সময় পর্যন্ত যেন প্রশাসনের একটা তৎপর ছিল। এবার যেই মৃতদেহ চুল্লিতে চলে গেল তারপরে কিন্তু সব কিছু আস্তে আস্তে সব কিন্তু ফাঁকা হয়ে গেল। যাই হোক, একটা আরজিকরের ঘটনা আমাদের অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।